ক্লাসিক এক্সপ্লেনেশন প্রেজেন্টিং ওয়েডনেসডে পার্ট 7। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই মেয়ার ওয়ালকারের খুন হয়েছে এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য সবাই এইখানে আসে। এইখানে উপস্থিত সমস্ত মানুষ মেয়ার ওয়ালকারের মৃত্যুতে শোক পালন করছিল, কিন্তু ওয়েড সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই খুনির কথা ভাবছে। ওয়েড ভাবছে খুনি এখানেই আছে, এইখানে উপস্থিত সমস্ত মানুষের মধ্যে নির্দোষ হয়ে দাঁড়িয়ে আছে। সে তার পরবর্তী শিকারের পরিকল্পনা করছে আর আমার উপর নজরও রাখছে। এইখানে ওয়েড সত্যের অনেক কাছে চলে এসেছে। ধাঁধার সমস্ত টুকরো ওয়েডের সামনেই আছে, শুধু সঠিক জায়গায় সঠিক টুকরোটাকে বসাতে হবে, ব্যাস। এরপর সবাই যখন মেয়ার ওয়ালকারকে দাফন করে চলে যায় তখন ওয়েড লক্ষ্য করে কে যেন তাকে দেখছে। ওয়েড সঙ্গে সঙ্গে তার পিছু করা শুরু করে দেয় এবং পিছু করতে করতে ওয়েড একেবারে জঙ্গলের মাঝখানে চলে আসে। তখন সেই লোকটা হঠাৎ করে ওয়েডের পিছনে চলে আসে। ওয়েড যখন আত্মরক্ষা করার জন্য আক্রমণ করে তখন লক্ষ্য করে ইনি তো আঙ্কেল ফেস্টার। তখন ওয়েড আঙ্কেল ফেস্টারকে দেখে অনেক খুশি হয়। সো আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমার আঙ্কেল ফেস্টারের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আঙ্কেল ফেস্টার হলো অ্যাডামস পরিবারের অনেক ঘনিষ্ঠ আত্মীয়। তিনি স্বভাবে উদ্ভট, দুষ্টু এবং প্রেমময়। তার অদ্ভুত এবং ভুতুড়ে আচরণ সত্ত্বেও তিনি প্রায়শই প্রফুল্ল এবং শিশুসুলভ হিসেবে আমরা দেখি। তিনি তার ফ্যাকাশে টাকমাথা, অন্ধকারে ডুবে যাওয়া চোখ এবং একটি দীর্ঘ ভারী কোট পরার অভ্যাস রাখে। আঙ্কেল ফেস্টারের একটা ইউনিক অ্যাবিলিটি, একটা ইউনিক ক্ষমতা আছে। তিনি বিদ্যুৎ সঞ্চালন করতে পারে, মানে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। তাকে প্রায় অবিনশ্বর বলে মনে করা হয়, তার কারণ তিনি প্রায়শই বিপজ্জনক পরিস্থিতিতে মানুষকে রক্ষা না করে চলে যায়, যা বেশিরভাগ মানুষের ক্ষতি করে। আঙ্কেল ফেস্টার অন্ধকার এবং অতি প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি হাস্যকর চরিত্র, যা অ্যাডামস পরিবারের ভয়ঙ্কর অথচ হাস্যকর পরিবেশের অবদান রাখে। এরপর সেখানেই ওয়েড আঙ্কেল ফেস্টারকে জিজ্ঞাসা করে, তুমি কবে থেকে আমার পিছু করছিলে? তখন আঙ্কেল ফেস্টার তাকে বলে, আমার বুস্টন শহরে একটা কাজ ছিল, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই এবং সেই কাজটা করার জন্য আমাকে কিছুদিন লুকিয়ে থাকতে হবে। তখন ওয়েড আঙ্কেল ফেস্টারকে ইয়োজিনের ঘরে নিয়ে আসে। যেহেতু ইয়োজিন হসপিটালে কোমায় আছে সেই জন্য তার ঘর এখন ফাঁকা এবং ইয়োজিনের ঘরের আশেপাশে কোনো মানুষ চলাচল করে না, মানে আঙ্কেল ফেস্টারকে রাখার জন্য এইটা একটা 100% সুরক্ষিত জায়গা। তখনই ওয়েড আঙ্কেল ফেস্টারকে সেই রাক্ষসের ছবি দেখায় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি চেনেন এই রাক্ষসকে? তখন আঙ্কেল ওয়েডকে বলে, এই রাক্ষসের নাম হাইড। তখন ওয়েড আঙ্কেল ফেস্টারের কাছ থেকে এই হাইডের সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করে। তখন আঙ্কেল ফেস্টার ওয়েডকে একটা ডায়েরির কথা বলে, তুমি নাথানিয়েল ফলকনারের ডায়েরির ব্যাপারে জানো? এই নেভারমোর স্কুল তৈরি হওয়ার আগে ফলকনার বিশ্ব ভ্রমণ করেছিলেন এবং তিনি প্রতিটি আউটকাস্ট সম্প্রদায়ের মানুষকে তালিকাভুক্ত করেছিলেন। তখন ওয়েড আঙ্কেল ফেস্টারকে জিজ্ঞাসা করে, সেই ডায়েরিটা কোথায় পাওয়া যাবে? তখন আঙ্কেল ওয়েডকে বলে, নাইট শেডের লাইব্রেরিতে। এতটুকু শুনে ওয়েড সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওয়েড তার রুমে নোবেল লিখছে। দেখা যায় ওয়েডের কাহিনী এইখানে একটা মন গরম কাহিনীর মতন শুরু হয়েছিল, কিন্তু বাস্তবে এইটা তার জীবনে একটা আয়না বানিয়ে দিয়েছে। ওয়েড সেখানে সেই বাক্সটা নিয়ে এইটা চিন্তা করছিল, যদি লরাল গেটস 20 বছর আগে মারাই যায় তাহলে তার রুমে কে শুয়ে থাকে, তার কাছে আমার ছবি কেন আছে এবং সেই হাইডের সাথে তার সংযোগ কি, এইসব বিষয়ে ভাবতে থাকে ওয়েড। এরপর তখনই সেইখানে অ্যানিট চলে আসে এবং সে ওয়েডকে বলে, আমি আমার সিলভার মুন নেল পলিশ খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি চেক করতে এসেছি। তখন ওয়েড অ্যানিটকে বলে, 24 ঘন্টার মধ্যে এইটা দিয়ে তৃতীয়বার তুমি কিছু ভুলে গেছো। তখন অ্যানিট ওয়েডকে বলে, তাহলে সবকিছু এখন কেমন চলছে? তখন ওয়েড বলে, একা থাকা আমার পক্ষে খুবই ভালো, বিনা কোনো বিভ্রান্তি ছাড়াই আমার নোবেল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই কথা শুনে অ্যানিট সেখানে রেগে যায়। তখন সে ওয়েডকে বলে, আমি তোমাকে বিরক্ত করতাম কিভাবে? তখন ওয়েড বলে, তুমি মোবাইলে টেক্সট করার সময় হাসো, যেটা তোমার দিন রাতের অভ্যাসে পরিণত হয়েছে। তখন রেগে অ্যানিট বলে, অন্তত এইটা তোমার টাইপরাইটারের মতন তো না, যেটার আওয়াজে কারোর মাথা ফেটে যায়। তখন ওয়েড অ্যানিটকে আরও জানায়, যখন তুমি ঘুমিয়ে থাকো তখন ঘুমের মধ্যে গর্জন করো, তুমি প্রত্যেক ক্লাবে নিজের নাম দাও, তারপরে তাদের সম্পর্কে অভিযোগ করো, আর তুমি যতটা পরিমাণে পারফিউম লাগাও তাতে পুরো গ্রাম অজ্ঞান হয়ে যাবে। এইভাবে তাদের দুজনের মধ্যে একটা ঝামেলা হয়, যার কারণে আবার অ্যানিট সেইখান থেকে রেগে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই অ্যানিট নাইট শেডের লাইব্রেরিতে আসে। সেইখানে এসে ওয়েড আঙ্কেল ফেস্টারকে ডাকতে থাকে। ঘটনাস্থলে সেখানে জেভিয়ার ছিল। সে ওয়েডকে বলে, এই আঙ্কেল ফেস্টারটা কি? যেহেতু ওয়েড জেভিয়ারের উপর সন্দেহ করে সেজন্য জেভিয়ারকে বলে, তুমি এত রাত্রে এইখানে কি করছো? তখন জেভিয়ার ওয়েডের উপর হালকা রেগে গিয়ে বলে, যেহেতু আমি একজন নাইট শেড সেজন্য আমাকে তোমার কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি জানতে চাই তুমি এত রাত্রে এখানে কি করছো? তখন ওয়েড জেভিয়ারকে ইগনোর করে এবং তাকে কিচ্ছু বলতে চায় না। তখন জেভিয়ার ওয়েডকে অভিমান করে বলে, আমি প্রথম দিন থেকেই তোমার সাথে আছি, আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম আর শুধু আমি তোমার কথার উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম? শুধু সন্দেহ আর মিথ্যা ছাড়া কিছুই না। তখন ওয়েড জেভিয়ারকে বলে,
তুমি আমার কাছ থেকে সত্যিটা শুনতে চাও না? তাহলে শোনো। যখনই সেই রাক্ষসটা হামলা করে তুমি সেখানেই থাকো, প্রথমে হারভেস্ট ফেস্টিভ্যালে রোয়ানের সাথে, তারপর আউটরিচ ডেতে রাক্ষসের যেতেই তুমি সেই মিটিং হাউসে চলে এসেছিলে, আর তারপরেও তুমি তাকে দেখোনি। আর সেই রাক্ষসের ড্রয়িং, তুমি ওটাই ড্রয়িং করো যাকে তুমি কখনো দেখোইনি। এমনকি তুমি তার ঘরের ড্রয়িং পর্যন্ত বানিয়ে ফেলেছো। আর যখন ইউজিন সেখানে যায় তুমি তাকে হত্যা করার চেষ্টা করেছো, যাতে সে তোমার গোপনীয়তা ছড়িয়ে না দেয়। এই সমস্ত কথা শুনে জেভিয়ার সেইখানে অবাক হয়ে যায়, ভাবছে ওয়েড এত কিছু জানতে পারলো কি করে। তখন ওয়েড জেভিয়ারকে আরও বলে, সেই দিন গ্যারেট গেটসের বাড়িতে টাইলারের পর যখন হামলা হয় তখন তুমি অনেক চালাকির সাথে সেখানে পৌঁছে গেছিলে। এই সমস্ত কথা শুনে তখন জেভিয়ার ওয়েডকে বলে, যদি আমি রাক্ষস হই তাহলে আমি তোমাকে মারলাম না কেন? উত্তরে ওয়েড জেভিয়ারকে বলে, হতে পারে কোনো অদ্ভুত কারণে তুমি আমাকে পছন্দ করো, আর সেই জন্য তুমি আমাকে হত্যা করোনি। তখন জেভিয়ার ওয়েডকে বলে, আমি তোমাকে একটুকু পছন্দ করি না। এতটুকু বলে জেভিয়ার সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই সেইখানে আঙ্কেল ফেস্টার চলে আসে। আসলে আঙ্কেল ফেস্টার এইখানে অনেকক্ষণ ধরে লুকিয়েছিল এবং তাদের দুজনের কথা সব শুনে নেয়। তখন ওয়েড আঙ্কেল ফেস্টারকে বলে, আমাকে সেই ডায়েরিটা দেখাও। তখন আঙ্কেল ওয়েডকে বলে, এই পেন্টিংয়ের পেছনে একটা গুপ্ত লকার আছে এবং সেই লকারের ভেতর ওই ডায়েরিটা আছে। যখন সেই পেন্টিংটা সরানো হয় তখন দেখা যায় সত্যিই সেইখানে একটা লকার আছে, কিন্তু সেই লকারে দেওয়া আছে একটা পাসওয়ার্ড। বিনা পাসওয়ার্ডে এই লকার খোলা অসম্ভব। কিন্তু থিং বলে, এই পাসওয়ার্ডটা আমি জানি, আমি এইটা খুলতে পারবো, কারণ এর পাসওয়ার্ড শুধু জানে প্রিন্সিপাল বিমস আর ওয়েডের বাবা মা। যেহেতু থিং অ্যাডামস পরিবারের একজন সদস্য ছিল, সেই জন্য ওয়েডের বাবা মা থিংকে অনেক গোপন জিনিস জানিয়ে রাখত। এরপর থিং সেই লকার খোলা চালু করে দেয়। প্রথম কয়েকবার ব্যর্থ হলেও থিং শেষমেশ সেই লকারটা খুলেই দেয়। এরপর ওয়েড সেই ডায়েরিটা নিয়ে চলে আসে তার রুমে এসে ওয়েড সেই রাক্ষস অর্থাৎ সেই হাইডের ব্যাপারে জানার চেষ্টা করে, যে সেই রাক্ষসটা আসলে কে। সেই ডায়েরিতে ওই হাইডের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস লেখা ছিল। সেই ডায়েরিতে লেখা ছিল, হাইড এক আর্টিস্টের মতন, কিন্তু সে রাগীও। মিউটেশন থেকে জন্মানো হাইড ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ না কোনো বেদনাদায়ক ঘটনা বা কোনো রাসায়নিক বিক্রিয়া বা হিপনোসিসের দ্বারা তাকে জাগানো না যায়। যখনই হাইড জেগে যায় তখন সে তার মুক্তিদাতার সাথে জুড়ে যায় আর তাকেই তার মাস্টার মনে করে। এরপর সে তার নতুন মাস্টারের নোংরা পরিকল্পনা অনুযায়ী একটা ভয়ানক হাতিয়ারে পরিণত হয়। এই সমস্ত কিছু পড়ে ওয়েড জানতে পেরে যায় খুনি একজন না বরং দুইজন, হাইড আর তার মাস্টার। এখানে ওয়েড জেভিয়ারের উপর সন্দেহ করে, সেই জন্য আঙ্কেল ফেস্টার আর ওয়েড চুপি চুপি জেভিয়ারকে ফলো করে। তারা দুজন দেখতে পায় জেভিয়ার একটা সাইকেল নিয়ে কোথায় যেন যাচ্ছে। এইদিকে তারা বিপিং মেশিনে সবকিছু দেখতে পাচ্ছিল জেভিয়ার কোথায় কোথায় যাচ্ছে। তখন ওয়েড আঙ্কেল ফেস্টারের বাইকে করে জেভিয়ারকে ফলো করতে শুরু করে। ওয়েড বিপিং মেশিনে সবকিছু দেখতে পাচ্ছিল জেভিয়ার কোথায় কোথায় যাচ্ছে, কারণ আঙ্কেল ফেস্টার জেভিয়ারের সাইকেলে অনেক আগেই ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। এরপর ওয়েড দূরবীন দিয়ে দেখতে পায় জেভিয়ার ডক্টর কিনবোর্ডের সাথে কথা বলছে এবং চুপি চুপি তারা দুজন কিছু একটা ব্যাপার নিয়ে গাড়ির ভিতর ডিসকাস করছে, যেটা দেখে ওয়েড একেবারে শিওর হয়ে যায় যে জেভিয়ারই হলো সেই হাইড এবং ডক্টর কিনবোর্ড হলো তার মাস্টার। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ওয়েড আর আঙ্কেল ফেস্টার চলে আসে ভেদারবেন টাইলারের কফি শপে, যেখানে টাইলার ওয়েডের জন্য তার ফেভারিট কোয়াড নিয়ে আসে, কিন্তু সেইটা আঙ্কেল ফেস্টার নিয়ে নেয় এবং এই কোয়াডের জন্য তাকে ধন্যবাদ জানায়। তখন ওয়েড টাইলারকে বলে, ইনি আমার আঙ্কেল ফেস্টার। এইখানে টাইলারের সাথে আঙ্কেল ফেস্টারের আলাপ করিয়ে দেয় ওয়েড। তখন টাইলার ওয়েডের পাশে এসে বসে পড়ে। তখন ওয়েড টাইলারকে বলে, তোমার কি মনে আছে তোমার বাবা আমার থেকে দূরে থাকতে বলেছিল? তখন টাইলার তাকে জানায়, হ্যাঁ আমার একদম মনে আছে, কিন্তু আমার বাবা এখানে নেই আর আমি এখন ব্রেকে আছি। এরপর ওয়েড টাইলারকে সেই হাইটের ব্যাপারে সবকিছু খুলে বলে, যে এইটা হলো একটা হাইট এবং একে কেউ কন্ট্রোল করছে, তুমি কি জানো এই ব্যাপারে কিছু? এরপর তখনই সেখানে টাইলারের বাবা চলে আসে এবং ওয়েডকে দেখে একদম রেগে যায়। তখন টাইলার তার বাবাকে সামলায় এবং তাকে বলে, এতে ওয়েডের কোনো দোষ নেই, আমি তার কাছে এসেছিলাম। তখন শেরিফ টাইলারকে বলে, এই পোস্টারটা সব জায়গায় লাগাতে হবে, ইনি একজন ব্যাংক রবারির সাথে অনেক বড় হারামি। এই পোস্টারটা দেখে টাইলার আর ওয়েড একটু হাসে, সাথে শেরিফ গ্যালপিনকে বলে যে না, আমরা দেখিনি এনাকে, ইনি আঙ্কেল ফেস্টার ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি এখানেই ছিলেন। শেরিফকে দেখে আঙ্কেল ফেস্টার সেইখান থেকে গায়েব হয়ে গেছে এবং শেরিফকে মিথ্যে কথা বলার জন্য ওয়েড টাইলারকে ধন্যবাদ জানায় আর বলে, আঙ্কেল ফেস্টার কালো ধাপ্পা মারে ঠিকই, কিন্তু তার থেকে কোনো ভয় নেই। এরপর টাইলার তখনই ওয়েডকে তার সাথে ডেটে আসার জন্য বলে, কিন্তু ওয়েড সেখানে ডেটে না আসার জন্য বাহানা করে। তখন ওয়েড টাইলারকে আরও বলে, আমি ক্যাম্পাসের বাইরে যেতে পারবো না, সবার চোখ আমার দিকে। তখন টাইলার ওয়েডকে বলে, তুমি আর বাহানা করো না, সেই দিন রাতে আমাদেরকে মিথ্যে বলে নিয়ে গেছো, সেই জন্য আজকে তুমি আমাকে না করতে পারবে না।
তুমি সেখানেই দাঁড়িয়ে থেকো জোসেফ ক্র্যাক্সটনের গুহার কাছে রাত 9টার সময়। আমি নিজেই তোমার কাছে আসব। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রাতের বেলা, যেখানে ওয়েড টাইলারের সাথে দেখা করার জন্য ক্র্যাক্সটনের গুহায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং যাওয়ার আগে ওয়েড থিংকে সেই ডায়েরিটা দেখাশোনা করার জন্য বলে যায়। এরপর ওয়েড টাইলারের সাথে দেখা করার জন্য জোসেফ ক্র্যাক্সটনের গুহার কাছে চলে আসে। সেখানে টাইলার ওয়েডকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বন্ধ করে ভেতরে নিয়ে যায়। ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই টাইলার ওয়েডকে প্রপোজ করার জন্য ভেতরটা অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, যেটা দেখে ওয়েডের অনেক খুশি হয়। এরপর এইদিকে আমরা দেখতে পাই শেরিফ আঙ্কেল ফেস্টারের বাইকটা জঙ্গলে পেয়ে গেছে। তখন শেরিফ সবাইকে বলে, আমার মনে হয় চোরটা আশেপাশে কোথাও আছে, চলো গিয়ে খুঁজি। এইদিকে আমরা দেখতে পাই টাইলার ওয়েডকে প্রপোজ করছে। সে ওয়েডকে বলছে, আমি তোমাকে মন থেকে ভালোবাসি ওয়েডনেসডে, আমি তোমাকে আমার বন্ধু হিসেবে পেতে চাই। এখানে ওয়েডও টাইলারকে ভালোবেসে ফেলে। তখন তারা দুজন সেখানে কিস করতেই যায়, কিন্তু তখনই সেখানে শেরিফ গ্যালপিন চলে আসে এবং টাইলার আর ওয়েডকে এই অবস্থায় এই স্থানে দেখে শেরিফ তো হয়রান হয়ে যায়। তখন শেরিফ তাদের দুজনকে কিছু না বলে সেইখান থেকে চলে যায়। এরপর ওয়েড যখন সেইখান থেকে তার রুমে আসে তখন দেখতে পায় কেউ যেন তার রুমে ঢুকে সবকিছু ভাঙচুর করে ফেলেছে, যেটা দেখে ওয়েডের চোখ কপালে উঠে যায়। এরপর ওয়েড থিংকে এইদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে। কিছু সময় পর ওয়েড লক্ষ্য করে কেউ থিংকে চাকু মেরে চলে গেছে এবং সেই ডায়েরিটাও নিয়ে গেছে। এই পরিস্থিতি দেখে ওয়েড বুঝতে পেরে যায় যেই এখানে এসেছিল সে ওই ডায়েরিটার জন্যই এসেছিল। এরপর ওয়েড বেশি দেরি না করে থিংকে নিয়ে আঙ্কেল ফেস্টারের কাছে চলে আসে। আঙ্কেল ফেস্টার থিংকে বাঁচানোর জন্য ইলেকট্রিক শক দিতে থাকে, কিন্তু অনেকবার শক দেওয়ার পরেও থিংকের জ্ঞান আর ফেরে না। তখন আঙ্কেল ফেস্টার নিরাশ হয়ে ওয়েডকে বলে থিংক আর নেই ওয়েডনেসডে, যেটা শুনে ওয়েড সেখানে ইমোশনাল হয়ে পড়ে। ওয়েড ওখানে কাঁদতে শুরু করে। তখন ওয়েড অভিমান করে থিংকে বলে, থিংক তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি যদি মরে যাও তাহলে আমি সত্যি সত্যি তোমাকে মেরে ফেলবো। এরপর ওয়েড আঙ্কেল ফেস্টারকে পুনরায় ডিফিব্রিলেশন প্রক্রিয়া শুরু করতে বলে। এরপর আঙ্কেল ফেস্টার কয়েকবার ডিফিব্রিলেশন করার পর থিংকের জ্ঞান ফিরে যায়। তখন ওয়েড থিংকে জিজ্ঞাসা করে, কে এই সমস্ত কাজ করেছে থিংক? তখন থিংক তাকে ইশারা করে বলে, আমি দেখিনি, কেউ পেছন থেকে এসে হামলা করেছে। তখন ওয়েড রেগে থিংকে বলে, যেই তোমার সাথে এরকম করেছে সে অনেক পস্তাবে। এরপর ওয়েড ইমোশনাল হয়ে থিংকের সাথে হ্যান্ডশেক করে। এরপর ওয়েড আঙ্কেল ফেস্টারকে বলে, পুলিশ তোমার বাইক খুঁজে পেয়েছে, শেরিফ যে কোনো সময় এখানে আসতে পারে, তুমি পালিয়ে যাও। পরের বার এমন জিনিস চুরি করবে যাতে সবার নজর না যায়। তখন আঙ্কেল ফেস্টার বলে, ঠিক আছে, আজ রাত আমি এখানেই থেকে যাই আর থিংকের উপর নজর রাখবো, আর সকাল হতেই আমি ফারার হয়ে যাব। তখন ওয়েড আঙ্কেলকে বলে, তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পারিবারিক পুনর্মিলনে। তখন আঙ্কেল ওয়েডকে শেষবারের মতন বলে, তুমি সবসময় আমার প্রিয় থাকবে ওয়েডনেসডে। তখন ওয়েড আঙ্কেল ফেস্টারকে বলে, এই কথাটা পাক্সলিকে অবশ্যই বলবে, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেখান থেকে চলে আসে প্রিন্সিপাল ভিমসের অফিসে এবং তাকে সবকিছু বলে দেয় যে কেউ আমার রুমে ঢুকে ভাঙচুর করেছে, সাথে নাথানিয়াল ফলকনারের ডায়েরিটা চুরি করে নিয়েছে। তখন ভিমস ওয়েডকে বলে, এইটা কি করে সম্ভব, সেটা তো নাইট শেডের লাইব্রেরিতে লকারের ভেতর রাখা আছে। তখন ওয়েড প্রিন্সিপাল ভিমসকে বলে, তাহলে তুমি আগে থেকেই সেই ডায়েরির ব্যাপারে জানতে, আর সাথে এটাও জানো যে সেই রাক্ষসটা একটা হাইড। তখন প্রিন্সিপাল ভিমস ওয়েডকে সেই হাইড, সেই ডায়েরি এবং সেই ডায়েরির লেখক ফলকনারের আসল কাহিনী শোনায়। তিনি বলেন যে ফলকনার বছরের পর বছর হাইডের উপর রিসার্চ করেছিল। ফলকনার এটা জানতে চেয়েছিল যে হাইড সেই খুনগুলো জেনে বুঝে করে না না জেনে, কিন্তু এইটা জানার আগেই সেই হাইডের হাতে তার মৃত্যু হয়ে যায়। অন্যেরা তার গবেষণা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হাইড খুবই বেশি হিংস্র ছিল। সেই কারণেই 30 বছর আগে তাকে নেভারমোর থেকে ব্যান করে দেওয়া হয়, যাতে কেউ ফলকনারের রিসার্চ দ্বিতীয়বার শুরু না করতে পারে। তখন ওয়েড প্রিন্সিপাল ভিমসকে জিজ্ঞাসা করে, আপনি তো প্রথম থেকেই জানতেন যে সেই রাক্ষসটা একটা হাইড, আপনি শেরিফকে কেন বলেননি? তখন ভিমস ওয়েডকে বলে, যদি আমি এই রকমটা করতাম তাহলে নেভারমোর চিরকালের জন্য বন্ধ হয়ে যেত, আর আমি এইটা কখনো হতে দেব না। এরপর ওয়েড সেখান থেকে বাইরে চলে আসে। তখন বাইরে বিয়াঙ্কা ওয়েডকে বলে, আমার সাথে নাইট শেড লাইব্রেরিতে এসো, আমার কাছে মেয়র ওয়ালকারের হত্যার তথ্য আছে। এরপর ওয়েড সেইখানে যায় এবং সেখানে গিয়ে ওয়েড লক্ষ্য করে লুকাস আগে থেকে এইখানে উপস্থিত ছিল। তখন লুকাস তার বাবার ল্যাপটপ থেকে একটা প্রিন্ট আউট দেখিয়ে বলে, আমার বাবা লরাল গেটস নামে একটা মেয়েকে খুঁজছিল ঠিক আউটরিচ ডের পর থেকে। এরপর ওয়েড সেই প্রিন্ট আউটগুলো পড়ে। সেই প্রিন্ট আউটে লেখা ছিল, ব্রিটিশ পুলিশদের মতে লরাল গেটসের মৃত্যু জলে ডোবার কারণে হয়েছিল, কিন্তু লরাল গেটসের লাশটাকে কখনো পাওয়া যায়নি এবং 1 বছর আগে 90 বছর বয়সী এক উত্তরাধিকারী গ্যারেট গেটসের বাড়িটা কিনে নিয়েছিল। হঠাৎ করে তারও মৃত্যু হয় এবং তার সয় সম্পত্তি তারই এক নার্সের নামে করে যায়, যার নাম ছিল টেরিসা এল গ্লা। এই সমস্ত ডিটেলস পড়ে সবাই শিওর হয়ে যায় এই টেরিসা এল গ্লাই হলো আসল লরাল গেটস। তখন বিয়াঙ্কা বলে,
এর মানে লরাল গোপনে তার পুরনো বাড়িটা কিনে নেয় এবং আলাদা নামে জেরিকো শহরে ফিরে আসে। কিন্তু কেন? তখন ওয়েড বলে, লরাল গেটস সে তার পরিবারের দুর্ভাগ্যের জন্য দায়ী করা সমস্ত লোকের প্রতি বদলা নিতে, যারা তার পরিবারের মৃত্যুটাকে লুকিয়েছে। তোমার বাবা এবং সেই কর্নার, সাথেই আমার পরিবার আর পুরো নিভারমোর। তখন বিয়াঙ্কা ওয়েডকে বলে, কিন্তু এইসবের মধ্যে সেই দানবটা কি করে আসলো? তখন ওয়েড তাদের দুজনকে ভালো করে বুঝিয়ে দেয় যে সেই রাক্ষসটা হলো একটা হাইড, আর সে লরাল গেটসের ইশারায় চলে। যেহেতু ওয়েড ডক্টর কিনবোর্ডকে লরাল গেটস মনে করে, সেই জন্য ওয়েড তখনই ডক্টর কিনবোর্ডের কাছে চলে আসে। তখন ওয়েডকে দেখে ডক্টর কিনবোর্ড একটু অবাক হয়। তখন তিনি বলেন, আজ তো কোনো সেশন নেই ওয়েডনেসডে। তখন ওয়েড ডক্টর কিনবোর্ডকে বলে, আমি আপনাকে কিছু ফেরত দিতে এসেছি। তখন ওয়েড সেই মিউজিক বক্স দেখিয়ে বলে, এইটা আমি আপনার পুরনো ছোটবেলার ঘর থেকে পেয়েছি। সেই বক্সটা ডক্টর কিনবোর্ডের হাতে দেওয়ার পর ওয়েড তার হাবভাব বোঝার চেষ্টা করে যে এই বক্সটা দেখার পর তার কী রিয়াকশন হবে। তখন ওয়েড ডক্টর কিনবোর্ডকে সরাসরি বলে, তুমিই লরাল গেটস, আর তুমি তোমার বদলা নিতে জেরিকো শহরে এসেছো। মেয়ার ওয়ালকারও এই কথা জানতো, আর সেই জন্য তুমি তাকে মেরে ফেলেছো। তখন ডক্টর কিনবোর্ড ওয়েডকে বলে, তুমি মেয়ার ওয়ালকারের খুনের দোষ আমার উপর দিচ্ছ। তখন ওয়েড বলে, তুমি ইয়োজিনের রুমে সেই গোলাপটা রেখে অনেক বড় ভুল করেছো। সেই রকমই গোলাপ আমি তোমার ছোটবেলার ঘরে পেয়েছি। তখন ডক্টর কিনবোর্ড ওয়েডকে বলে, আমি সত্যিই জানি না তুমি কি বলছো, আর তোমার এই বিভ্রান্তিকর কল্পনার সাথে মোকাবিলা করার সময় নেই আমার। এক পেশেন্টের আমার প্রয়োজন, আমি তার কাছে যাচ্ছি। তখন ওয়েড পেছন থেকে ডেকে বলে, আমি জানি তুমি কোন পেশেন্টের কাছে যাচ্ছ। সে হলো জেভিয়ার, আর আমি এটাও জানি তুমি গাড়ির ভেতর লুকিয়ে লুকিয়ে তার সেশন নাও। তুমি জানো যে হাইট কতটা ভয়ঙ্কর, সেই জন্য তুমি জেভিয়ারকে বশ করে ফেলেছো যাতে সে তোমার উপর হামলা না করতে পারে। এরপর ওয়েড সেখানে ওই বাক্সটা রেখে চলে যায় এবং ডক্টর কিনবোর্ডকে বলে যায়, খেল খতম লরাল। এরপর ওয়েডের চলে যাওয়ার পর ডক্টর কিনবোর্ড প্রিন্সিপাল ভিমসকে কল করে এবং তাকে বলে যে ওয়েডনেসডে আমার অফিসে এসেছিল এবং তার ব্যবহার একদম পাগলের মতন ছিল। তার সাথে কথা বলতে বলতে ডক্টর কিনবোর্ড হঠাৎ লক্ষ্য করে রেস্ট রুম থেকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। তিনি যখন সেই দরজাটা খোলে তখন সেইখান থেকে ওই হাইট বেরিয়ে আসে এবং ডক্টর কিনবোর্ডকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। এরপর সেন শিফট হয় আর আমরা দেখতে পাই হসপিটালে, এবং হসপিটালে এসে ওয়েড জানতে পারে যে ডক্টর কিনবোর্ড আর বেঁচে নেই, তিনি মারা গেছে, আর তাকে মেরেছে সেই হাইট। তখন ওয়েড সেখানে খুবই রেগে যায় এবং বুঝতে পেরে যায় যে এটা কার কাজ। এরপর ওয়েড সেইখান থেকে সোজা চলে আসে জেভিয়ারের কাছে এবং তাকে বলে, তুমি ডক্টর কিনবোর্ডকে মেরেছো কেন? তখন জেভিয়ার তাকে জানায়, আমি ডক্টর কিনবোর্ডকে মারিনি, তুমি বিশ্বাস করো আর না করো। তখন ওয়েড সেইখানে পর্দায় ঢাকা একটা পেন্টিং বের করে বলে, তাহলে এই ছবিটা কি করে আঁকলে তুমি? মনে হয় সত্যি এরকম হয়েছে। এরপর ওয়েড জেভিয়ারের রুম থেকে এক একটা ভিকটিমের জিনিসপত্র পায়, মানে হাইট যাদের যাদের মেরেছিল তাদের প্রত্যেকের কোনো না কোনো জিনিসপত্র জেভিয়ারের এই আর্ট রুমে ছিল, যেমন ইয়োজিনের চশমা, রোয়ানের ইনহেলার, ওয়েডের সেই ফটো যেটা চুপি চুপি তোলা হয়েছিল, এবং ডক্টর কিনবোর্ডের সেই নেকলেস। এগুলো দেখে জেভিয়ার ওয়েডকে বলে, আমি জানি না এইগুলো এখানে কি করে আসলো, কেউ এগুলো ইচ্ছে করে রেখেছে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে আর জেভিয়ারকে অ্যারেস্ট করে নেয়। ওয়েড নিজেই পুলিশকে ডেকেছিল, কারণ ওয়েড জেভিয়ারকে সন্দেহ করত এবং জানতো জেভিয়ার এলো সেই হাইড। এরপর ওয়েড যখন সেখান থেকে তার রুমে আসে তখন আমরা দেখতে পাই অ্যানিডও এখন তার রুমে চলে এসেছে। তখন ওয়েড তাকে জিজ্ঞাসা করে, তুমি ফিরে এসেছো? তখন অ্যানিড বলে, আমি কিছুদিন ছিলাম না, সেই জন্য এই রুমে কেউ ঢুকে থিঙ্কে চাকু মেরেছে। তোমাদের দুজনকে দেখাশোনা করার জন্য কেউ তো চাই। তখন ওয়েড বলে, তোমার ইউকোর সাথে রুমিং করার কথা ছিল, সেটা কি হলো? তখন অ্যানিড একটু মন খারাপ করে বলে, তুমি আমার ব্যাপারে যা বলেছিলে তা সঠিক বলেছিলে, কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ আমি এরকমই। এই সমস্ত কথা শুনে ওয়েডও এখন অ্যানিডকে আগের মতন পছন্দ করতে শুরু করে। এরপর তখনই অ্যানিড ওয়েডকে বলে, থিঙ্ক আমাকে তোমার সাথে টাইলারের ডেটের ব্যাপারে বলেছিল, সেই ডেটে কি হয়েছিল? তখন ওয়েড তাকে বলে, সেই ডেটটা আমরা সম্পূর্ণ করতে পারিনি, কারণ সেখানে বাধা সৃষ্টি হয়েছিল। তখন অ্যানিড ওয়েডকে জানায় যে আজ টাইলারের নাইট শিফট, তো তুমি সেইখানে যেতে পারো। এই কথা শুনে ওয়েড একটু খুশি হয় এবং তখনই সেইখান থেকে চলে আসে ভেদারবেন টাইলারের কফি শপে। সেখানে টাইলার ওয়েডকে দেখে অনেক খুশি হয়। তখন সে ওয়েডকে বলে, তুমি কি আমার বন্ধু হওয়ার জন্য একদম প্রস্তুত? তখন ওয়েড বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দুজন সেখানে একে অপরকে কিস করে, কিন্তু তখনই কিস করার সময় ওয়েড একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় ওই হাইড ডক্টর কিনবোর্ডকে নৃশংসভাবে মেরে ফেলে, এবং সেই হাইড আর কেউ না বরং টাইলার নিজেই, যেটা দেখে ওয়েড রীতিমতো ভয়ে চমকে যায়। তখন ওয়েড সেখান থেকে ভয়ে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে এবং মনে মনে বলে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমি যে ছেলেটাকে প্রথম কিস করব সে তো কোনো সাইকোটিক সিরিয়াল কিলারই হবে, আর নয়তো বা কোনো দানবী হবে। এবং এই সাসপেন্সের সাথে সাথে এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়। তাহলে বলো, এই ওয়েব সিরিজের এই পার্টটা তোমাদের কেমন লেগেছে?
এই ওয়েব সিরিজের আর লাস্ট একটাই পার্ট আছে এবং সেই পার্টে আমরা জানবো এই রাক্ষস অর্থাৎ এই হাইডের মাস্টারকে। আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদের বক্তব্য জানতে চাই। তোমরা আমাকে কমেন্ট বক্সে গেস করে বলো এই হাইডের মালিক কে হতে পারে। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও। আমার নাম রাহুল, দেখা হচ্ছে এই ওয়েব সিরিজের লাস্ট এপিসোডে। এখনকার মতন টাটা। Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless.